এই বছরের 1লা জানুয়ারি যদি আপনি ব্যাংকে একটা 1 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে থাকেন, যাতে ব্যাংক আপনাকে 7% ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে বছরের শেষকালে গিয়ে আপনার কত টাকা লাভ হবে? আপনি ভাবছেন এটা তো খুব সিম্পল ব্যাপার, 1 লাখ টাকা 7% মানে 7,000 টাকা লাভ হবে। না, হিসেবটা তা নয়। অ্যাকচুয়ালি এখানে আপনার লস হয়েছে। 7,000 টাকা লাভ হওয়ার বদলে এর ভ্যালু 6,000 টাকা কমে গেছে। মানে হচ্ছে এই টাকার যে অ্যাকচুয়াল পারচেসিং পাওয়ার সেটা কমে গেছে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনার কাছে 100 টাকা আছে, যেটা দিয়ে আপনি এই পেনটা কিনতে পারেন। এই পেনটা না কিনে আপনি ওই টাকাটা 7% ইন্টারেস্টে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেন। 1 বছর বাদে যখন আপনি 107 টাকা পাচ্ছেন, ততক্ষণে এই পেনটার দাম বাজারে বেড়ে 113 টাকা হয়ে গেছে। তাহলে আগের 100 টাকাতে আপনার এই পেনটা কেনার ক্যাপাসিটি ছিল, এখনকার 107 টাকাতে এই পেনটা কেনার ক্যাপাসিটি আপনি হারিয়ে ফেলেছেন। এই টাকাটা ব্যাংক চুরি করেনি। এর প্রধান কারণ হচ্ছে দুটো। এই টাকাটা চুরি করেছে আমাদের ইকোনমির সব থেকে বড় দুটো ভিলেন। প্রথম হচ্ছে ইনফ্লেশন, দ্বিতীয় হচ্ছে ট্যাক্সেশন। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আজকের ভিডিওতে খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে বসে দেখব এই বছরের রিয়েল এস্টেটের দাম, সোনার দাম, মিউচুয়াল ফান্ডের রেকর্ড এবং ব্যাংকের ইন্টারেস্ট নিয়ে কথা বলে আমরা দেখব যে সেভিংস আমাদের ফিউচারের জন্য কেন সব থেকে বড় রিস্ক। নমস্কার, আমি অর্ঘ ভট্টাচার্য, একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে আমরা টাকা জমানো নিয়ে খুব সিরিয়াস, কিন্তু সেই টাকাটা বাড়ানোর ব্যাপারে আমরা খুব কেয়ারফুল। আমরা হাড় ভাঙা খাটুনি খেটে যে টাকাটা ইনকাম করছি, সেই টাকাটা কোথায় কিভাবে ইনভেস্ট করলে টাকাটা গ্রো হতে পারে ভালোভাবে এবং আমাদের সমস্ত ফিউচার নিডস পূরণ হতে পারে, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের একটু ইনফ্লেশনটা বুঝতে হবে। রিজার্ভ ব্যাংকের ডেটা অনুযায়ী কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে 6%, মানে প্রতি বছর জিনিসের দাম 6% করে বাড়ছে। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? করোনার আগে 2020 সালে আপনি হেলথ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম দিতেন, এখন যদি আপনি দেখেন আপনার প্রিমিয়াম অন্তত 40% বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে গেছে। আপনাদের ছোট ছেলে মেয়ে যদি কারোর বাড়িতে থাকে, তাদের স্কুলের ফিস 5 বছর আগের থেকে এখন প্রায় ডবল হয়ে গেছে। এই যে খরচাগুলো বাড়ছে, এগুলোকে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন, যেটা প্রায় 10 থেকে 12%। তো আমাদের এমনভাবে টাকা রাখতে হবে যাতে আমরা এই ইনফ্লেশনের সঙ্গে লড়াই করে আমাদের টাকাকে গ্রো করাতে পারি। আর আমাদের দ্বিতীয় শত্রু ট্যাক্সেশন। আপনি ভাবছেন 7% ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, খুব ভালো ব্যাপার, কিন্তু যারা ইনকাম ট্যাক্সের 30% স্ল্যাবে পড়ে, তাদের এই 7 টাকার 7% ইন্টারেস্টের উপরে 30% মানে 2.1% ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আপনার হাতে আসছে কত? 4.9%। এবার যদি আপনি 7%-এর সুদের সঙ্গে আপনি হিসেব করেন, তার থেকে 2.1% টিডিএস বা ইনকাম ট্যাক্স বাদ যায়, তারপরে যদি আপনি ইনফ্লেশন বাদ দেন, তাহলে দেখবেন যে আপনার 100 টাকা যেটা রেখেছিলেন 1 বছর আগে, ভ্যালু ওয়াইজ 107 টাকাটা এখন এসে দাঁড়িয়েছে 94 টাকা। তাহলে এই ইনফ্লেশন এবং ট্যাক্সেশনের হাত থেকে নিজেদের ইনভেস্টমেন্টকে বাঁচানোর জন্য আমাদের রিয়েল এস্টেট, গোল্ড, সিলভার, ইকুইটি, মিউচুয়াল ফান্ড এগুলোতে ইনভেস্টেড থাকতে হবে। এবার এই যে ইনভেস্টমেন্টগুলোর অপশনগুলো আছে, এগুলোর কোথাতে কি কি সুবিধে অসুবিধে আছে সেগুলো নিয়ে আমরা একটু দেখে নিই। সবার প্রথম রিয়েল এস্টেট। আজকে স্ট্যান্ডার্ড এরিয়াতে একটা ডিসেন্ট 2 BHK ফ্ল্যাটের দাম দেখি, তাহলে মোটামুটি ভাবে 5.5 থেকে 6,500 টাকা পার স্কোয়ার ফুট তো মিনিমাম দাম আছে। তার মানে আপনি যদি একটা 2 BHK ফ্ল্যাট কেনেন, খুব কম করে তার একটা দাম আসবে 50 লাখ টাকার আশেপাশে। এই 50 লাখ টাকাটা আপনাকে কিন্তু ওয়ান টাইম ইনভেস্ট করতে হবে ওই ফ্ল্যাটটা কেনার জন্য। তাছাড়া এতে আপনার রেজিস্ট্রেশন, স্ট্যাম্প ডিউটি, অ্যাডভোকেট চার্জ, ব্রোকারেজ এগুলো আলাদা করে থাকতে পারে। এবার যদি আপনি এইটা লোনে কেনেন, তাহলে এর ইন্টারেস্ট ওর সঙ্গে যোগ হবে। প্রপার্টির মোটামুটি 9% রিটার্ন পাওয়া যাচ্ছে। সাউথ কলকাতা বা জোকা এরিয়ার যদি আমি গত কয়েক বছরের দামের হিসেব দেখি, তাহলে মোটামুটি ভাবে দেখা যাবে যে 9% করে এখানে ফ্ল্যাটের দাম বাড়ছে বা 9% করে এখানে প্রপার্টির দাম বাড়ছে। আর রিয়েল এস্টেটের সব থেকে বড় অসুবিধা হচ্ছে লিকুইডিটি। মানে আজকে যদি হঠাৎ করে আমার বাড়িতে কারোর বিয়ে ঠিক হয়, তার জন্য যদি আমার 30 লাখ টাকার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমি চাইলেই ওই ফ্ল্যাটের একটা পোর্শন, মানে ধরুন একটা ঘর, রান্নাঘর বিক্রি করে দিলাম, বাকিটা আমার থাকলো, তা কিন্তু করা যাবে না। এবং চট করে ঠিকঠাক ভাবে পেতে বিক্রি হতে অনেক সময় দেখা যায় 4-5 মাস লেগে যাচ্ছে। তো
তো রিয়েল এস্টেটের ক্ষেত্রে লিকুইডিটি ইস্যু একটা থেকে যায়, তাই আপদে বিপদে এমার্জেন্সিতে হঠাৎ করে রিয়েল এস্টেট থেকে টাকা পাওয়ার সুযোগ কিন্তু আমাদের কাছে খুব বেশি থাকে না। এবার আসছি দ্বিতীয় অপশন, গোল্ড। 2000 সালে সোনার দাম ছিল মোটামুটি ভাবে 4,500 টাকার আশেপাশে। এই 2025 সালে সেই 4,500 টাকাটা কোথায় গেছে আমরা সবাই জানি। অসম্ভব গ্রোথ হয়েছে সোনার দামে, রূপোর দামেও তাই। কিন্তু এখন সোনা বলতে কিন্তু আপনি যদি পাশের সোনার দোকানে গিয়ে গয়না কিনে আনেন, সেটা কিন্তু ভুল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আপনি গয়না পড়তে পারেন, সেটার ইউটিলিটি আলাদা, কিন্তু তাতে আপনি সোনার দামের সঙ্গে জিএসটি দিচ্ছেন, লেবার কস্ট দিচ্ছেন। আপনি যদি 1,00,000 টাকা সোনা কিনে কালকে যদি ওটা বিক্রি করতে যান, তাহলে আপনি মোটামুটি ভাবে 80 থেকে 85,000 টাকার মতন পাবেন। তার মানে সিম্পল ওয়েতে একদিনে আপনার 20,000 টাকা কমে যেতে পারে। ইনভেস্টমেন্টের জন্য যদি সোনা কিনতে হয়, তাহলে আপনাদের কেনা উচিত গোল্ড ফান্ড। কারণ গোল্ড ফান্ডে কোনো জিএসটি নেই, কোনো লেবার চার্জেস আপনাকে দিতে হচ্ছে না, এবং ফিজিক্যালি গোল্ড হারিয়ে যাওয়ারও কোনো রিস্ক নেই, এবং যে কোনো সময় আপনি বিক্রি করতে চাইলে ওটা আপনি খুব সহজেই বিক্রি করে টাকাটা নিয়ে নিতে পারবেন। এবার আসি ইকুইটি। ইকুইটিতে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে কোন স্টক আপনি কিনবেন এবং কখন কিনবেন, কোন দামে পেলে তবে সেই স্টকটা কিনবেন। সেই নলেজ যদি আপনার থাকে, তাহলে ইকুইটি আপনার কাছে খুব ভালো অপশন। গত 20 বছরের সেন্সেক্স বা নিফটির রেকর্ড ধরি, তাহলে তাতে প্রায় দেখা যাবে যে 15%-এর মতন গ্রোথ আছে। কিন্তু যদি আপনার স্টক সিলেকশন করার এবং টাইমিংটা নলেজ না থাকে, তাহলে আপনাকে খুব সাবধানে এটা করতে হবে। বা আপনি ডাইরেক্ট ইকুইটিতে না করে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়েও ইনভেস্ট করতে পারেন। আপনার লিকুইডিটি থাকবে এবং টাকার গ্রোথও হবে। মিউচুয়াল ফান্ড হচ্ছে মিউচুয়ালি একটা ফান্ড ক্রিয়েট করা হচ্ছে, মানে রাম, শ্যাম, যদু, মধু, আমি, আপনি সবাই মিলে যে যার ক্যাপাসিটি মতন টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করা হচ্ছে, যে ফান্ডটা ধরুন ভারতের কিছু বড় বড় কোম্পানিতে একসাথে ইনভেস্টমেন্ট করছে। আমাদের ব্যক্তিগত ক্যাপাসিটিতে আমরা হয়তো একটা পোর্টফোলিও মতন ইনভেস্ট করার মতন ফান্ড সবার কাছে নাও থাকতে পারে, যে একসাথে আমি কিছু রিলায়েন্সের শেয়ার কিনবো, ওএনজিসির শেয়ার কিনবো, টিসিএস এর শেয়ার কিনবো, এইচডিএফসি ব্যাংকের শেয়ার কিনবো। কিন্তু আমরা যখন একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, মিউচুয়াল ফান্ড কালেকটিভলি একটা বড় পারপাস তৈরি করে সেই ফান্ডটা দিয়ে বিভিন্ন আলাদা আলাদা কোম্পানিতে ইনভেস্ট করছে, এবং যার গ্রোথটা আমরা পাচ্ছি। আপনি হয়তো ভাবছেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট একটা জটিল ব্যাপার, বা আমার কিভাবে করব, অতটা নলেজ নেই, কোন ফান্ড বাছবো। সেই ব্যাপারে ডিটেলসে কথা বলার জন্য আপনি নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা অপশন যাতে আমাদের ফান্ড গ্রো করবে, যেটা ইনফ্লেশনকে বিট করবে, এবং আমাদের ট্যাক্সের দিক থেকেও এটা প্রফিটেবল। ইজিলি আমরা যে কোনো সময় ভাঙাতে পারি। হঠাৎ করে টাকার দরকার হলে মাত্র কয়েকদিনের মধ্যে এই টাকার প্রেজেন্ট ভ্যালুতে আমরা তুলে নিতে পারি। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে প্রথমেই বড় টাকা লাগে না, মাত্র 500 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করা যায়। তৃতীয়, লং টার্ম কম্পাউন্ডিং এর ফলে আমরা যদি একটা 1,000 টাকারও এসআইপি করি 10 বছরের জন্য, তাহলে আমাদের 1,000 টাকা করে 10 বছরে টোটাল ইনভেস্ট হচ্ছে 1,20,000। 10 বছরের যার ভ্যালু কি দাঁড়াবে প্রায় 3 লাখ টাকা। আর মিউচুয়াল ফান্ডের সব থেকে বড় সুবিধা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে আমরা কম্পাউন্ডিং এর এফেক্ট পেতে পারি। মানে আজকে যদি আমি 10,000 টাকার একটা এসআইপি শুরু করি এবং সেটা 15 বছর কন্টিনিউ করি, তাহলে 10,000 টাকার মান্থলি এসআইপিতে 15 বছরে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে প্রায় 18 লাখ টাকা, যেটার ভ্যালুয়েশন 15% রিটার্নের হিসেবে ক্যালকুলেট করলে এসে দাঁড়াচ্ছে প্রায় 60 লাখ টাকা। এটাকে বলা হলেন পাওয়ার অফ কম্পাউন্ডিং। ভিডিও শুরুতেই বলেছিলাম 2025 সাল শেষ, এখন সময় হচ্ছে 2026 সালের জন্য ফিনান্সিয়াল প্ল্যানিংটা ঠিক করার। ব্যাংকে টাকা রাখুন এমার্জেন্সির জন্য, সোনা কিনুন শখের জন্য, আর ওয়েলথ ক্রিয়েশনের জন্য এসআইপি করুন, মিউচুয়াল ফান্ডে টাকা রাখুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে যে কোন ফান্ডটা আপনার জন্য সব থেকে ভালো হবে, তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, যোগাযোগ করবেন, ফোন করবেন অথবা কমেন্ট করবেন এসআইপি। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করব। থ্যাংক ইউ।